ইউএসএস প্লেইনভিউ ছিল আমেরিকান নৌবাহিনীর এমন এক জাহাজ যা লঞ্চ হওয়ার আগেই সোভিয়েত ইউনিয়নের ঘুম উড়িয়ে দিয়েছিল। গভীর এবং ঝড়ো সমুদ্রে যেখানে সাধারণ যুদ্ধজাহাজগুলোকে অনেক বাধার সম্মুখীন হতে হয়, সেখানে ইউএস নৌবাহিনীর এই নতুন জাহাজটি ঢেউগুলোকে বাইপাস করে পানিতে ভাসত না, বরং আক্ষরিক অর্থেই পানির ওপর দিয়ে উড়ে চলত। কিন্তু ভাবার বিষয় হল, যদি এটি এতই উন্নত জাহাজ হয়ে থাকে, তাহলে এতে এমন কি সমস্যা দেখা দিয়েছিল যার কারণে ইউএস নৌবাহিনীকে এটি চিরতরে ডিকমিশন করতে হয়েছিল। বিশ্বের লুকোনো সত্যের ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ঘটনাটি ছিল ১৯৬০ সালের, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছিল। উভয় দেশই তাদের সামরিক ক্ষমতার চূড়ান্ত প্রদর্শন করছিল। প্রত্যেকেই শুধু এই প্রতিযোগিতায় মেতেছিল যে কিভাবে নিজেদেরকে বিশ্বের সামনে আরও বেশি শক্তিশালী হিসাবে তুলে ধরা যায়। এখন এই কাজের জন্য এমন কিছু আবিষ্কার করা এবং এমন প্রযুক্তি গ্রহণ করা প্রয়োজন ছিল যা বিশ্ব আগে কখনো দেখেনি। ইউএস নৌবাহিনী, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের পারফরমেন্সের মাধ্যমে পুরো বিশ্বের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করেছিল, সোভিয়েতরা কিছু নতুন উন্নয়নের কারণে তাদের সেই আধিপত্য এখন হুমকির মুখে পড়েছিল। সোভিয়েতরা এমন উন্নত স্তরের পারমাণবিক সাবমেরিন তৈরি করতে শুরু করেছিল, ইউএস নৌবাহিনী চাইলেও তাদের কিছুই করতে পারত না। এই সাবমেরিনগুলো পানির নিচে প্রায় ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারত, যেখানে সেই সময় ইউএস নৌবাহিনীর জাহাজগুলো এর থেকে অনেক ধীর গতিতে চলত। শুধু এদের গতিই নয়, এগুলো ৩৫০ মিটার গভীরে গিয়ে নিজেদেরকে ইউএস নৌবাহিনীর রাডার এবং সোনার স্ক্যানিং সিস্টেম থেকে পুরোপুরি লুকিয়ে রাখার ক্ষমতাও রাখত। আমেরিকার ভয় ছিল যে সোভিয়েত সাবমেরিনগুলো সহজেই ইউএস নৌবাহিনীর জাহাজগুলোকে অনুসরণ করে তাদের ওপর আক্রমণ করতে পারে। আর যদি তাদের যুদ্ধজাহাজের রাডারে এটি ধরাও পড়ে, তবুও তারা সোভিয়েত সাবমেরিনের কিছুই করতে পারবে না। কারণ দ্রুত গতির কারণে শুধু তাদের ধরাই কঠিন ছিল না, বরং সেই সময়ের টর্পেডো মিসাইল, যা পানির নিচে গাইডেড মিসাইল হিসেবে কাজ করে, সেগুলোর গতিও সোভিয়েত সাবমেরিনের তুলনায় অনেক কম ছিল। সোভিয়েত ইউনিয়নের সাবমেরিনের এই বিষয়টি ইউএস নৌবাহিনীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। এটি মোকাবিলার একটাই সমাধান ছিল, এমন একটি জাহাজ তৈরি করা যা সোভিয়েত সাবমেরিনের চেয়েও দ্রুত চলতে পারে। ইউএস নৌবাহিনীর কর্মকর্তারা যা খুঁজছিলেন, একজন ইতালীয় প্রকৌশলী ১৯০৬ সালে তৈরি করে ফেলেছিলেন। তিনি এমন একটি নৌকা তৈরি করেছিলেন যা আন্ডার ওয়াটার উইংসের মাধ্যমে অনেক দ্রুত চলতে পারত। এই আন্ডার ওয়াটার উইংসগুলো নৌকার নিচে লাগানো থাকত, এবং নৌকাটি যখন কিছুটা গতি পেত, তখন পানির চাপ এই দানাগুলোকে ওপরের দিকে তুলে দিত। নৌকার মূল বডি পানির বাইরে চলে আসত, যেখানে শুধুমাত্র ডানাগুলো পানির সংস্পর্শে থাকত। এমনটি হওয়ার কারণে পানির ঘর্ষণজনিত বাধা কমে যেত এবং স্বাভাবিকভাবেই নৌকাটি আরও দ্রুত চলতে পারত। এই ডিজাইনের নাম দেওয়া হয়েছিল হাইড্রোফয়েল। ১৯০৬ সালে হাইড্রোফয়েল আবিষ্কারের পর থেকেই ধীরে ধীরে এতে আরও আধুনিকায়ন আসতে থাকে। ১৯৫০ সালের মধ্যে এই প্রযুক্তি বাণিজ্যিক ইয়ট এবং অন্যান্য ক্ষেত্রেও প্রয়োগ করা শুরু হয়েছিল। হাইড্রোফয়েলের এই ডিজাইন ইউএস নৌবাহিনীর কাছে বেশ ভালো লেগেছিল, কিন্তু এতে একটি সমস্যা ছিল। সমস্যাটি হলো, এই নৌকাটি শুধুমাত্র হ্রদে চলতে পারত, যেখানে পানি খুব শান্ত থাকে। কারণ মহাসাগরে যেখানে ইউএস নৌবাহিনীর এগুলো প্রয়োজন ছিল, সেখানে ঢেউ অনেক বিপজ্জনক হয়ে ওঠে, তাই সেখানে এগুলোর পক্ষে দ্রুত চলা সম্ভব ছিল না। এই কারণে ইউএস নৌবাহিনী এই হাইড্রোফয়েল ডিজাইনে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়। আন্ডার ওয়াটার উইংসগুলোকে একেবারে সমতল করে পানির নিচে স্থাপন করা হয়েছিল। এর ফলে পানির ঢেউ নৌকার বডি এবং ডানার মাঝখান দিয়ে চলে যেত, যার কারণে বড় ঢেউয়ের মাঝেও নৌকাটি বেশ মসৃণভাবে তার দ্রুত গতি বজায় রাখতে পারত। এই নতুন ডিজাইনের সমস্যা শুধু একটাই ছিল যে এই ডানাগুলোকে যেভাবেই হোক অবিচ্ছিন্নভাবে এমনভাবে নড়াচড়া করাতে হতো যাতে নৌকার অবস্থান সবসময় সোজা থাকে। ভাগ্যবশত ইউএস নৌবাহিনী তখন বুঝতে পেরেছিল যে সোভিয়েত সাবমেরিনগুলোর সাথে লড়াই করার জন্য এই ডিজাইনটি সবচেয়ে বেশ সেরা হবে। এই পরিস্থিতিতে এই হাইড্রোফয়েল জাহাজগুলো সোভিয়েত সাবমেরিনগুলোকে ধাওয়াও করতে সক্ষম হতো। ১৯৭০ সালে ইউএস নৌবাহিনী হাইড্রোফয়েলের ৪টি প্রোটোটাইপ তৈরি করে ফেলেছিল, যার মধ্যে সবচেয়ে বড় ৩২০ টন ওজনের ইউএসএস প্লেইনভিউ অন্তর্ভুক্ত ছিল। এটি সেই সময়কার বিশ্বের সবচেয়ে বড় হাই স্পিড হাইড্রোফয়েল জাহাজ হিসাবে পরিচিত ছিল। ধীরে গতিতে এটি সাধারণ যুদ্ধজাহাজগুলোর মতোই চলত, কিন্তু যখন এর গতি বাড়ানোর প্রয়োজন হতো, তখন এর হাইড্রোফয়েলগুলোকে হাইড্রোলিক জ্যাকের সাহায্যে নিচে নামিয়ে দেওয়া হতো। এতে ১৪,০০০ হর্স পাওয়ারের ইঞ্জিন ছিল, যা মূলত F4 ফ্যান্টম ফাইটার জেটের ইঞ্জিন থেকে নেওয়া। প্লেনভিউ এই ইঞ্জিন এবং হাইড্রোফয়েলের সাহায্যে ৯১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারত, যা সোভিয়েট সাবমেরিনের চেয়েও ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেশি। এছাড়াও প্লেনভিউতে অতিরিক্ত জেট ইঞ্জিন বসানোর অপশনও ছিল,
যার মাধ্যমে এটি আশ্চর্যজনকভাবে 170 কিলোমিটার প্রতি ঘন্টা গতিও অর্জন করতে সক্ষম হতো। এই সব কিছুর পাশাপাশি প্লেন ভিউতে অত্যন্ত উন্নত স্বয়ংক্রিয় কন্ট্রোল সিস্টেমও লাগানো হয়েছিল, যা হাইড্রোফয়েলগুলোকে 10 ফুট উঁচু ঢেউয়ের মধ্যেও নিয়ন্ত্রণ করতে পারত। ইউএস নৌবাহিনী প্রচুর অর্থ ব্যয় করে এই 4টি হাইড্রোফয়েল জাহাজ তৈরি করেছিল, কিন্তু এদের নির্মাণে প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় লেগে গিয়েছিল, প্রায় 14 বছর। এবং 1974 সালে যখন এগুলো সম্পূর্ণ প্রস্তুত করা হলো, ততদিনে এমন অন্যান্য প্রযুক্তি চলে এসেছিল যার সাহায্যে সাবমেরিনগুলোকে ট্র্যাক করে হেলিকপ্টারের মাধ্যমে সেগুলোকে নিশানা বানানো সম্ভব ছিল। অর্থাৎ হাইড্রোফয়েলকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তা অন্য উপায়েও মেটানো সম্ভব ছিল। তাই হাইড্রোফয়েলের কাজ এখন শুধু দ্রুত টহল দেওয়া ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। তাছাড়া এই হাইড্রোফয়েলগুলোর সুবিধের চেয়ে অসুবিধাই বেশি ছিল। প্রথমত, সাধারণ যুদ্ধজাহাজের তুলনায় এদের মজবুতি অনেক কম ছিল। এগুলোতে খুব বেশি ওজনও চাপানো যেত না, যার মানে হলো এগুলো ভারী অস্ত্র বহন করতে অক্ষম ছিল। বেশি জ্বালানি খরচ করার কারণে প্রচলিত জাহাজগুলোর তুলনায় এগুলো ব্যয় সাশ্রয়ীও ছিল না। মোদ্দা কথা হলো, ইউএস নৌবাহিনী এই পরীক্ষা নিরীক্ষা যেখানে কিছুটা সফল হয়েছিল, সেখানেই অনেকেই এর বিরুদ্ধে চলে গিয়েছিলেন। বিশ্বের সামনে নিজেদের শক্তিশালী হিসেবে তুলে ধরার চক্করে হাইড্রোফয়েল একটি বিতর্কে পরিণত হয়েছিল। কেউই চায়নি যে নৌবাহিনীর বিশাল বাজেট এমন একটি উদ্দেশ্যে নষ্ট হোক যা অনেক কম খরচেও পূরণ করা সম্ভব। কিন্তু যেহেতু স্নায়ুযুদ্ধের সময় বিশ্বকে কিছু না কিছু করে দেখাতে হতো, তাই শুধুমাত্র উপকূলীয় টহলের জন্য 6টি হাইড্রোফয়েল জাহাজ তৈরি করা হয়েছিল, যাদের নাম দেওয়া হয়েছিল পেগাসাস ক্লাস হাইড্রোফয়েল। 10 বছর ধরে এই জাহাজগুলো সার্ভিসে ছিল। এরপর 1991 সালে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, স্নায়ুযুদ্ধের অবসান ঘটে এবং এরই সাথে 1994 সালে এই হাইড্রোফয়েলগুলোকে চিরতরে ডিকমিশন করে দেওয়া হয়। যেই জাহাজ এক যুগে সমুদ্রের বুকে উড়ে বেড়াত, আজ অ্যাস্টোরিয়ার উপকূলে তার ধ্বংসাবশেষ বেওয়ারিশভাবে পড়ে আছে। যে জাহাজ একসময় সোভিয়েত ইউনিয়নের ঘুম উড়িয়ে দিয়েছিল, আজ তা পড়ে আছে ইতিহাসের আস্তাকুড়ে। এই ছিল ইউএসএস প্লেন ভিউয়ের হারিয়ে যাবার আসল গল্প। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে পৃথিবীর এমন সব অজানা ইতিহাস জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বিশ্বের লুকানো সত্য চ্যানেলটি। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো গল্পের সাথে।